বিসমিল্লাহির রহমানির রহিম। ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরুতে পরম করুণাময়ের নিকট শুকরিয়া আদায় করছি আমাদের সকলকে এখন পর্যন্ত সুস্থ এবং হেফাজতে রাখার জন্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রাসেল, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ডক্টর মালিকা বিশ্ববিদ্যালয় কলেজ, আজকের এই ক্লাসটি উপস্থাপন করছি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের হিসাব বিজ্ঞান পড়াচ্ছি। আজ আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের পঞ্চম অধ্যায় পড়ব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেটির নাম হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এটি একমাত্র অধ্যায় যেটি থেকে কিনা তোমাদের দুইটি প্রশ্ন আসবে এবং এই দুইটি প্রশ্নের উত্তর দেয় বাধ্যতামূলক। আমি আবার বলছি, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের একমাত্র অধ্যায় হচ্ছে এটি, অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। এই অধ্যায় হতে দুইটি প্রশ্ন আসবে। এটি একমাত্র অধ্যায় যেটি থেকে দুইটি প্রশ্ন আসবে, এছাড়া আর কোনো অধ্যায় নেই যেটি থেকে তোমাদের দুইটি প্রশ্ন আসবে। এই অধ্যায় হতে শুধুমাত্র যে দুইটি প্রশ্ন আসবে তা না, দুইটি প্রশ্নের পাশাপাশি এই অধ্যায় হতে আসা দুইটি প্রশ্ন তোমাদের উত্তর দেওয়া বাধ্যতামূলক থাকবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রেও অনুরূপ একটি অধ্যায় রয়েছে আর্থিক বিবরণীর, সেটি থেকেও তোমাদের পরীক্ষায় কমপক্ষে দুইটি প্রশ্ন আসবে এবং এই দুইটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক। অতএব বুঝতেই পারছো যে এটি কতটা গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর চেয়েও বড় কথা হচ্ছে যে আমাদের হিসাব বিজ্ঞানে শিখন প্রক্রিয়ায় বা তোমরা যখন বাস্তবিক ক্ষেত্রে এটির প্রয়োগ ঘটাবে, তখন এই আর্থিক বিবরণী হচ্ছে যে সকল বিবরণী রয়েছে আমরা হিসাব বিজ্ঞান হতে প্রাপ্ত বা লব্ধ জ্ঞান প্রয়োগ করে আমরা যে সমস্ত হিসাব বা বিবরণী প্রস্তুত করি, এর মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্থিক বিবরণী। আমরা জাবেদা, খতিয়ান, রেওয়ামিল, সমন্বয় জাবেদা সহ বা কার্যপত্র সহ অন্যান্য যে সকল বিবরণীসমূহ প্রস্তুত করি, মূলত সেগুলো হচ্ছে এই আর্থিক বিবরণী প্রস্তুত করার প্রস্তুতি স্বরূপ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর্থিক বিবরণীর মাধ্যমে একটি প্রতিষ্ঠানের ফলাফলসমূহ অর্থাৎ আর্থিক ফলাফলসমূহ নিরূপণ করা হয়। আজ আমরা এই অধ্যায়ের উপর প্রারম্ভিক আলোচনা করব। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, এই দুই পত্রে আর্থিক বিবরণী রয়েছে। তোমাদের দ্বিতীয় পত্রে যে আর্থিক বিবরণীটি রয়েছে সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। চলো শুরুতে যৌথ মূলধনী কোম্পানি কি বা কাকে বলে আমরা সেটি সম্পর্কে একটু ধারণা নিই। মালিকানার ধরন বা মালিকানার প্রকৃতির ভিত্তিতে ব্যবসায় প্রতিষ্ঠানকে 5 প্রকারে বিভক্ত করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ব্যবসা প্রতিষ্ঠানকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বা বিভিন্ন ভিত্তিতে এটি প্রকারভেদ করা হয়। মালিকানার ভিত্তিতে এটির যে প্রকারভেদ সেটি হচ্ছে 5 প্রকার। এরই একটি প্রকারভেদ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মালিকানার ধরন বা মালিকানার প্রকৃতির ভিত্তিতে ব্যবসা প্রতিষ্ঠানকে 5 ভাগে ভাগ করা হয়, যথা এক মালিকানা কারবার, অংশীদারি কারবার, যৌথ মূলধনী কোম্পানি, সমবায় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান, যৌথ উদ্যোগ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরই একটি প্রকারভেদ হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞাটি হচ্ছে 2 বা ততোধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় একত্রে মিলিত হয়ে যৌথভাবে মূলধন বিনিয়োগের মাধ্যমে যে আইনসম্মত ব্যবসায় গড়ে তোলে তাকে যৌথ মূলধনী কোম্পানি বলে।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যেটি দেখতে পাচ্ছি যে 2 বা ততোধিক ব্যক্তি, অর্থাৎ সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 2 এর অধিক ব্যক্তি, তাদের মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকতে হবে। তারা স্বেচ্ছায় এই ব্যবসা করতে আগ্রহী হবে বা ইচ্ছা প্রকাশ করবে। এখানে বল প্রয়োগ বা জোরপূর্বক কোনো কিছু করা যাবে না। একত্রে মিলিত হয়ে যৌথভাবে অর্থাৎ সম্মিলিতভাবে মূলধন বিনিয়োগের মাধ্যমে যে আইনসম্মত ব্যবসায়, অর্থাৎ ব্যবসাটির উদ্দেশ্য বৈধ হতে হবে, আইনসম্মত হতে হবে, সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। আমরা যদি সহজ করে বলি, একাধিক ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে তারা স্বেচ্ছায় যদি মূলধন বিনিয়োগের মাধ্যমে কোনো বৈধ উদ্দেশ্যে বা আইনসম্মত বিষয়ে ব্যবসায় গঠন করে, সেটি হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। যৌথ মূলধনী কোম্পানিকে আবার 2টি ভাগে ভাগ করা হয়, যথা প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা 50 জন, সেটি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এবং পাবলিক লিমিটেড কোম্পানি হচ্ছে যে যৌথ মূলধনী কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা তার শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এবার আসো যে আর্থিক বিবরণী বলতে কি বোঝায়। হিসাবকাল শেষে একটি প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সকল সুশৃঙ্খল বিবরণী তৈরি করা হয় তাকে আর্থিক বিবরণী বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হিসাবকাল শেষে প্রত্যেকটি ব্যবসা প্রতিষ্ঠানের একটি হিসাবকাল থাকে। হিসাবকাল হচ্ছে যে একটি ব্যবসা প্রতিষ্ঠানকে ধরে নেওয়া হয় এটি অনন্তকাল বা অনন্ত সময় ধরে চলতে থাকবে, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানটির ফলাফল মূল্যায়নের জন্য বা এটির কার্যফল পরিমাপ বা ব্যবস্থাপনার দক্ষতা যাচাইয়ের জন্য, অথবা ব্যবসা প্রতিষ্ঠানটি কোন পথে চলছে, সফলতার পথে না বিফলতার পথে, আর সফলতা বা বিফলতার পথে চললে সেটির শতকরা হার কত, এগুলো জানার জন্য এই অনন্তকাল বা অনন্ত সময় ধরে চলা ব্যবসা প্রতিষ্ঠানকে ক্ষুদ্র ক্ষুদ্র একটি সময়কালে ভাগ করা হয়, সেটিকে বলা হয় হিসাবকাল। এটি সাধারণত 1 বছর হয়ে থাকে, তবে ব্যবসায়ের সুবিধার্থে বা প্রয়োজনে সেটি 6 মাস, 3 মাস বা 1 মাস যে কোনো সময়ের হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলা হয়েছে যে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা জানার জন্য যে সকল সুশৃঙ্খল বিবরণী তৈরি করা হয়। আর্থিক ফলাফল বলতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিট লাভ এবং নিট লোকসানকে বোঝায়। আর্থিক অবস্থা বলতে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের অবস্থা বোঝায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠান একটি নির্দিষ্ট হিসাবকালে বা একটি সময় শেষে বা 1 বছরে নিট লাভ করলো না নিট ক্ষতি করলো বা সেটির পরিমাণ কত, এবং একটি সময় শেষে এর সম্পদের পরিমাণ কত বা দায়ের পরিমাণ কত, এগুলো জানার জন্য যে সকল সুশৃঙ্খল বিবরণী তৈরি করা হয় সেগুলোকে একত্রে বলা হয় আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী প্রস্তুতকরণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এখানে একটি ক্রম রয়েছে যে কোনটি আগে আসবে কোনটি পরে আসবে। আর্থিক বিবরণী তৈরির মাধ্যমে একটি কারবারের আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা এবং নগদ প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়া যায়। অর্থাৎ একটি প্রতিষ্ঠান যখন আর্থিক বিবরণী তৈরি করে, সে আর্থিক বিবরণীর মাধ্যমে আর্থিক ফলাফল, অর্থাৎ এই প্রতিষ্ঠানটির নিট লাভ হলো না নিট লোকসান হলো, নিট লাভ বা নিট লোকসান হলে সেটির পরিমাণ কত, এবং আর্থিক অবস্থা অর্থাৎ এই প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণ একটি নির্দিষ্ট সময় শেষে অর্থাৎ হিসাবকাল শেষে একটি নির্দিষ্ট দিনে, এবং নগদ প্রবাহ সারা বছরব্যাপী বা হিসাবকালব্যাপী কোন কোন খাতে কত টাকার নগদ আগমন হয়েছে এবং কত টাকার নগদ নির্গমন হয়েছে। এবং এই সকল বিষয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হয়। এগুলো জানার পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রাসঙ্গিক সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হয় এই আর্থিক বিবরণীর মাধ্যমে। ব্যবস্থাপনার দক্ষতা ও সার্বিক অবস্থা মূল্যায়নের অন্যতম ভিত্তি আর্থিক বিবরণী।
আমরা এটিকে প্রধান বৃত্তিও বলতে পারি। অর্থাৎ আর্থিক বিবরণী প্রস্তুতের মাধ্যমে আমরা যে আর্থিক তথ্য বা হিসাব তথ্যগুলো জানতে পারি, সেই তথ্যগুলো বিশ্লেষণের মাধ্যমে আমরা একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনার দক্ষতা বা ওই প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা আমরা মূল্যায়ন করতে পারি। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমরা জানব আর্থিক বিবরণীর ধাপসমূহ। আন্তর্জাতিক হিসাবমান 1 অথবা IAS 1 অনুযায়ী আর্থিক বিবরণী 5টি অংশে প্রস্তুত করা হয়। IASকে বলা হয় ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, অর্থাৎ সারা পৃথিবীব্যাপী যে সকল হিসাবসমূহ প্রস্তুত করা হয়, এ সকল হিসাবসমূহ প্রস্তুত করার ক্ষেত্রে কি কি নীতিমালা অনুসরণ করা হবে এবং কোন মানদণ্ডগুলো অনুসরণ করা হবে, এগুলো IAS-এ বলা থাকে। আমাদের দেশে IAS-এর অনুরূপ BAS চালু রয়েছে, অর্থাৎ বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। মূলত IAS-এর আলোকে কিছু মডিফাই করে বাংলাদেশে BAS-গুলো প্রস্তুত করা হয়। সে IAS 1-এ আর্থিক বিবরণী সম্পর্কে বলা আছে। সেখানে বলা আছে আর্থিক বিবরণীর ধাপ হবে 5টি। ধাপগুলো হচ্ছে বিশদ আয় বিবরণী, প্রথমেই বা শুরুতে বিশদ আয় বিবরণী, এরপর হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী বা রক্ষিত আয় বিবরণী। প্রতিষ্ঠানটি যদি এক মালিকানা কারবার হয় তাহলে এক্ষেত্রে মালিকানা সত্ত্ব বিবরণী প্রস্তুত করতে হবে। প্রতিষ্ঠানটি যদি যৌথ মূলধনী কোম্পানি হয় সেক্ষেত্রে রক্ষিত আয় বিবরণী প্রস্তুত করতে হবে। তৃতীয় বিবরণটি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, যেটিকে তোমরা SSC পর্যায়ে চূড়ান্ত হিসাব বলে জানতে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ। চতুর্থ বিবরণীটি হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নগদ প্রবাহ বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী যেই বিবরণীর মাধ্যমে কারবারের 3টি খাত, অর্থাৎ পরিচালন খাত, বিনিয়োগ খাত এবং অর্থসংস্থান খাত, এই 3টি খাতের কোন হিসাব খাতে কত টাকা নগদের আগমন হয়েছে এবং কত টাকা নগদের নির্গমন হয়েছে সারা বছরব্যাপী বা হিসাবকালব্যাপী, এগুলো জানা যায় এই নগদ প্রবাহ বিবরণীর মাধ্যমে। 5 নম্বরে রয়েছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা। অর্থাৎ একটি প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার বিবরণী তৈরিতে যে সমস্ত নোট এবং হিসাবের নীতিমালা প্রয়োগ হয়েছে সেগুলো উপস্থাপন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো একটু বিস্তারিত জানা যাক। বিশদ আয় বিবরণী হচ্ছে এমন একটি বিবরণী যেই বিবরণীর মাধ্যমে একটি হিসাবকাল শেষে একটি ব্যবসায় প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট লোকসানের পরিমাণ নির্ণয় করা হয়। এক্ষেত্রে মোট আয় হতে মোট ব্যয় বাদ দেওয়া হয়। যদি মোট আয়ের পরিমাণ বেশি হয় তাহলে নিট লাভ হয়, আর যদি মোট ব্যয়ের পরিমাণ বেশি হয় তাহলে নিট লোকসান হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিশদ আয় বিবরণী দুইভাবে প্রস্তুত করা যায়, এক ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী এবং বহু ধাপ বিশিষ্ট বিশদ আয় বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণীতে এটি এক মালিকানা কারবারের ক্ষেত্রে প্রস্তুত করা হয়। এটিতে ব্যবসায়ের যে মালিক, কারবারে তার অধিকার বা সত্ত্বাধিকারবাচক হিসাবসমূহ এখানে উপস্থাপন করা হয়। পরবর্তী ক্লাসে যখন আমি ছক আলোচনা করব তখন তোমাদের এ ব্যাপারে বিস্তারিত বলবো। রক্ষিত আয় বিবরণী তো একই রকম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে মুনাফার বন্টন সহ মালিকের অধিকার বা সত্ত্ব সংশ্লিষ্ট যে বিভিন্ন সঞ্চিতিসমূহ উপস্থাপন করা হয়। আর্থিক অবস্থার বিবরণী, এই বিবরণীর মাধ্যমে একটি হিসাবকালের শেষ দিনে, অর্থাৎ একটি নির্দিষ্ট দিনে ওই প্রতিষ্ঠানের সম্পদ এবং দায়ের পরিমাণ আমরা জানতে পারি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম যে ধাপটি সেটি পূর্বেই বলেছি যে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালাগুলো উপস্থাপন করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমি শুরুতেই বলেছি যে এটি তোমাদের একমাত্র অধ্যায় যেটি থেকে 2টি অঙ্ক আসবে এবং এই 2টি অঙ্কই তোমাদের পরীক্ষার হলে উত্তর দেওয়া বাধ্যতামূলক। অতএব তোমরা এই অধ্যায়টি অত্যন্ত যত্ন সহকারে এবং মনোযোগ সহকারে পড়বে। এছাড়াও উচ্চতর পড়াশোনা এবং
চাকরি বাকরি ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমাদের এই অধ্যায় হতে প্রচুর প্রশ্ন আসে। তোমাদের সার্বিক দিক বিশ্লেষণ করলে যেটি বলা যায় সেটি হচ্ছে এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই অধ্যায়ের সকল ক্লাস তোমরা করবে এবং তোমাদেরকে যে আমি বাড়ির কাজ দিব বা হোমওয়ার্ক দিব সেগুলো অনুশীলন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই থাকবে। আগামী ক্লাসে তোমাদের সাথে ইনশাল্লাহ দেখা হবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে তোমরা এই পোস্টের নিচে কমেন্ট সেকশনে প্রশ্ন করবে অথবা আমাকে মেসেঞ্জারে ইনবক্স করবে, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেব। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, অনেক ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।